হচ্ছে আমার বাবা কোনোদিনই বিএনপি রাজনীতির সঙ্গে ছিলেন না। আমার বাবা ৭৩ সালের পরে ৭৩ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তারপরে তিনি আর নির্বাচনও করেননি। সুতরাং আমার যে একটি নির্বাচনী এলাকা বা ক্ষেত্র পরিবার থেকে আমি পেয়েছি, ব্যাপারটি তেমনও নয়। আমার ক্ষেত্র আমাকে একেবারে নিজের ঘামে, পানিতে, রক্তে মিশে তৈরি করতে হচ্ছে। সুতরাং খালেদ, আমার অবস্থা একেবারেই তৃণমূল থেকে উঠে আসা একটা মানুষের মতন। আমি একেবারেই পরিবারের কারণে কোনোভাবেই প্রিভিলেজড হইনি, আই ক্যান গ্যারান্টি দ্যাট। আর আমার বাবা তো বিএনপি করেননি, সুতরাং এক্সট্রা সুবিধা আমার আসলে পাওয়ার কোনো সুযোগও ছিল না। যে মাননীয় স্পিকার, কি অদ্ভুত এক সংসদে বসেছি, না বুঝি কোনটা সরকারি দল, না বুঝি কোনটা বিরোধী দল। সরকারি আর বিরোধী দল মিলে একাকার হয়ে গেছে। এমনকি এই সংসদের লাস্ট ডেতে আমাকে বলতে বাধ্য হয়েছে আমি যে আমাকে সময় বাড়ানো হয় মাত্র 1 মিনিট, কিন্তু আমি বহু বিরোধী দলের সদস্যদের দেখি 3 মিনিট 4 মিনিট করে বাড়ছে। তো আমি বলেছিলাম যে সম্ভবত আমি কুসুম কুসুম বিরোধিতা করতে পারি না বলেই আমার ভাগ্যে খুব একটা সময় জোটে না এবং আমি আমার বক্তব্যটুকুও শেষ করতে পারি না। তবে আপনার প্রশ্নের উত্তরে খুব স্পেসিফিক্যালি যদি বলতে হয়, তাহলে বলতে হবে ইটস আ টিম ওয়ার্ক। সুতরাং আমাদের কারো বক্তব্যই কোনো বিচ্ছিন্ন বক্তব্য না। এটা দেশের প্রতিনিয়ত মানুষ, সাধারণ মানুষ যে সমস্যাগুলোর মুখোমুখি হয়, আমাদের পলিসি মেকিং এর ক্ষেত্রে যে জায়গাগুলোতে নজর দেওয়া জরুরি, আমাদের বাজেট সেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেশন গেল, এই সেশনটাকে আরো কি করে ফ্রুটফুল করা যায় সেই কাজগুলো কিন্তু আমরা করেছি। আরেকটা বিষয় খালেদ একটু বলতে দেন, ওনারা সবাই আমলা ছিলেন না, আর ওনার শাসনামল যে সফল, উনি যে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা মানে অর্থনীতিতে একটা যুগান্তকারী অবস্থায় নিয়ে গেছিলেন, তার ফল হচ্ছে আজকে যে অর্থনীতির ভিত্তি, কৃষি বলেন, প্রবাসী শ্রমিক বলেন কিংবা গার্মেন্টস শিল্প বলেন, তিনটাই কিন্তু তার হাত ধরে এসেছিল। আজকে আমরা যে অর্থনীতির ফুটানিটা করি না, এই ফুটানিটার বুনিয়াদ কিন্তু উনি করে দিয়ে গিয়েছিলেন এবং ওইসব অভিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে দেশ চালিয়েছিলেন বলেই মাত্র 3 বছরের মাথায় একটা বিধ্বস্ত তলাবিহীন ঝুড়িকে তিনি অর্থনৈতিকভাবে তার সময় বাংলাদেশের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি চালু হলো, কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির যে প্রণোদনা বা যে বিশেষ ব্যবস্থাগুলি সেগুলি কি উনি নিয়েছিলেন? সেগুলি তো পরের সরকারই এসে নিয়েছে। উনি গার্মেন্টস এর যে কনসেপ্ট সেটা উনি করেছেন। বিদেশে যে শ্রমিক হিসেবে আমরা মানুষকে পাঠাতে পারি সেটা উনি করেছেন। আজকে রেমিটেন্স এর যে বারবারন্ত নিয়ে আমাদের এত গর্ব, সেটা সূচনাটা ওনার হাত দিয়ে হয়েছে। আমি আজকের দিনে ফিরে আসি আমলাদের নিয়ে কথা বলতে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেলসা ফারহানা প্লিজ। আমি একদম না, পুরো সময় আপনার। আচ্ছা, স্থানীয় আমাদের যদি কনস্টিটিউশনের আর্টিকেল 59 টা একটু দেখেন, 59 টাতে আর্টিকেল 59 এ আপনি দেখবেন যে আমাদের স্থানীয় পর্যায়েও কিন্তু নির্বাচিত ব্যক্তিদের দিয়ে প্রতিটা স্তরে চালানোর কথা আছে। কিন্তু আপনি উপজেলা পরিষদের দিকে তাকান, আপনি দেখবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ইউএনওর আন্ডারে রাখা হয়েছে। প্রত্যেকটা আপনার স্থানীয় সরকারে উপদেষ্টা করা হয়েছে একজন এমপি কে। জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক যে প্রশ্নটা আপনি নাইমকে করছিলেন, এই প্রশ্নের সঠিক মানে উত্তর হচ্ছে যেহেতু সরকারটি আমলা নির্ভর এবং যেহেতু একেবারেই পুলিশ প্রশাসনের উপরে ভর করে এসেছে, না হলে আপনি আমাকে বলেন নির্বাচনের দিন যেই পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছে তাকে কেন আপনাকে স্পেশালি পুরস্কৃত করতে হবে? জনাব নাঈম রাজাক, আমি ব্যারিস্টার ফারহানার একটি প্রশ্নের থেকে আমি কথা শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যে টাকা দিবেন বলছেন, আপনি একজন এমপি হিসেবে বলবেন কি যে 14 গ্রাম চাল বলি বা পরিসংখ্যানে যাই দেখা যাক না কেন সেটি আসলে এনাফ কিনা? এবং আমরা কিন্তু প্রতিদিন খবরের কাগজে পড়ছি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খাড়া মাথার উপরে থাকার পরও যে এইসব টাকা আসলে যাদের দরকার তাদের কাছে পৌঁছাচ্ছে, নাকি এইসব টাকাগুলি পৌঁছাচ্ছে মানে আপনি জানেন কাদের কাছে পৌঁছাচ্ছে? এইটির ব্যাপারে যদি আপনি একটু বলেন, আপনাদের যারা জনগণ আছে তারা এটি প্রশ্ন করে কিনা যে আসলে আপনারা কাজকর্ম করতে